আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা জব সলিউশন মডেল টেস্ট পাস এর ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা লিখিত অংশ থেকে শুরু করব। আমাদের জব সলিউশন মডেল টেস্ট 5 এ লিখিত পরীক্ষা 30 নম্বরের ছিল, আর এমসিকিউ ছিল হচ্ছে 70 মার্কের। যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা তো তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এবং নম্বর পেয়েছেন, সে অনুযায়ী পুরস্কৃতও করেছি। এবং যারা অংশগ্রহণ করতে পারেননি বা আগামীতে অংশগ্রহণ করবেন তাদের সুবিধার্থে যে বিষয়গুলো আসলে ব্যাখ্যা করা প্রয়োজন বা জানা প্রয়োজন, বা কিভাবে অ্যান্সার করলে আহ, সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়, আর কি ছোটখাটো ভুলের কারণে অঙ্কগুলো ভুল হয় বা নাম্বার কাটা যায়, সেই বিষয়গুলো আলোচনা করব। এবং কিছু কৌশল এবং ট্রিক্স আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা শুরু করি অঙ্ক দিয়ে, কারণ অঙ্কতেই হচ্ছে অনেকে দুর্বল। আমাদের লিখিত পরীক্ষায় যে অঙ্কটি এসেছিল, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 অংশ হবে। এখানে একটু ভুল ছিল, 3/8 অংশ হলে মুনাফার হার কত? এটা সঠিক উত্তর 12.5% হবে। এই যে উত্তর লেখার সময় প্রথমে একটু বলে রাখি, উত্তর লেখার সময় কিন্তু এই ভুলটা হয় যে মুনাফার হার আপনারা 12.5 টাকা লিখে রাখেন, কিন্তু এখানে মুনাফার হার হবে হচ্ছে 12.5%। এই পার্সেন্টের চিহ্ন না দিলে আপনার 5 নম্বর কাটা। এবার আমার সময় যাতে একটু কম লাগে সেই কারণে আমার যে নোট খাতা সেখান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আরেকটু বলে রাখি, আসলে আপনারা যারা লিখিত প্রস্তুতি নেবেন তাদের কিন্তু অবশ্যই এরকম নোট খাতা রাখা উচিত। হ্যাঁ, এই দেখেন আমার 2 বছর আগে আমি যে অঙ্কগুলো আমার কাছে কঠিন মনে হতো সেই অঙ্কগুলো আমি নোট খাতায় এভাবে করে রেখেছি। মানে প্রায় অনেকগুলো অঙ্ক এখানে আছে, প্রায় 200-250 অঙ্ক আছে এই খাতায়। এরকম প্রায় লিখিত নোট খাতা আমার 3টা রয়েছে। যে অঙ্কগুলো আমি আহ, একটু কঠিন মনে হতো বা বেশিবার এসেছে, সেই অঙ্কগুলো আমি নোট খাতায় লিখে রাখতাম যাতে পরবর্তীতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে আমরা আমার এই নোট খাতা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আমাদের কম সময় লাগে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ধরে নিতে পারি যে আসল 8 টাকা এবং সুদ হচ্ছে 3 টাকা, তাহলে সুদ আসল হচ্ছে 11 টাকা। এখন আমাদেরকে প্রথমে সুদ আসল থেকে আসল বের করে নিতে হবে। সুদ আসল 11 টাকা হলে আসল 8 টাকা, সুদ আসল 1 টাকা হলে আসল 8/11 টাকা। আবার সুদ আসল যেহেতু প্রশ্নে দেওয়া আছে 5,500 টাকা হলে আমাদের আসল কত? এই কাটাকাটি করলে আমাদের আসল আসবে হচ্ছে 4,000 টাকা। এরপরে আমাদেরকে সুদের হার যেহেতু বের করতে বলা হয়েছে প্রশ্নে, আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন যে কি বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা 3 বছরের সুদ পাবো হচ্ছে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে যে টাকাটা পাই সেটা হচ্ছে সুদ। তাহলে সুদ হচ্ছে 1,500 টাকা। তাহলে এখন আমাদেরকে এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে সুবিধা কি, যে আপনাদেরকে পুরো ডিটেলস বুঝে অঙ্ক না করলে আপনারা পারবেন না, বা পুরো ডিটেলস না লিখলে অঙ্ক সঠিক হবে না। এই কারণে এটা আসলে লিখিত প্যাটার্নে পড়াশোনা করলে অনেক সুবিধা। তাহলে আমরা টোটাল ধরবো যে আসল পেয়েছি 4,000 টাকার, 3 বছরের সুদ 1,500 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1500/4,000 × 3। আবার 100 টাকায় এই যে সুদের হার যেহেতু বের করতে বলছে, তাহলে 100 টাকায় আমাদের ধরতে হবে। 100 টাকায় 1 বছরের সুদ, এই যে এখানে যে কাটাকাটি আছে কাটাকাটি করলে 12.5%, 12.5 টাকা হবে। এই কাটাকাটিটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। কাটাকাটির ক্ষেত্রে আপনারা অবশ্যই শূন্য শূন্য থাকলে এইগুলো আগে কেটে নেবেন। হ্যাঁ, আমরা যদি
4000 দুইটা শূন্য দিয়ে 102টা শূন্য কেটে নিলাম, তারপরে আরেকটা শূন্য বাকি থাকলো, এই একটা শূন্য দিয়ে 1500 একটা শূন্য কেটে নিলাম, তাহলে আমাদের 150 থাকলো। 3 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে 50 থাকবে, হ্যাঁ। আর 4কে আবার 2 দ্বারা কাটাকাটি করলে 25 থাকবে। এখন 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5, এটা সহজভাবে করা যায়। আহ, এটা একটা বিষয় ছিল। আর আরেকটা বিষয় দেখাই, যে আমাদের ক্যান্ডিডেট খাদিজা ইয়াসমিন বিথি, ও আসলে কাটাকাটিটা একটু জটিল করেছে। আপনারা সব সময় চেষ্টা করবেন যে কাটাকাটিটা যত সংক্ষেপে বা যত ছোট করা যায়, ভগ্নাংশ যত ছোট করবেন তত কাটাকাটি করতে সুবিধা। ও দেখেন, এখানে কিন্তু কাটাকাটি যেত যে 3 দুগুণে 6, 3 পঁচিশে 75, তাহলে ভগ্নাংশ ছোট হয়ে যেত। এইখানে ও একটু বড় করে ফেলছে। অঙ্ক যত মানে একটু জটিল ভাবে করবেন তত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ। তাহলে এই একটা অঙ্ক গেল। এরপরে আরেকটা আমাদের অঙ্ক ছিল হচ্ছে যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 501, 513, এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত হবে? উত্তর হবে 54, হ্যাঁ। এই যে এখানে ও করেছে, ওর বৃত্তিটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। অবশ্য লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা এভাবে দেবেন, এভাবে দিতে পারেন, অথবা এভাবে লিখতে পারেন যে 16 নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর, এভাবে আপনারা লিখতে পারেন, হ্যাঁ। লেখার পরে প্রশ্নে যেটা দেওয়া থাকবে, প্রশ্নে ও অবশ্যই এটা লিখেছিল না, তার পরবর্তীতে লেখার জন্য বলেছি, যে দেওয়া আছে এটা লিখতে হবে, যে a মাইনাস বি। এরপরে আপনারা লিখতে পারেন যে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513, হ্যাঁ। এরপরে হচ্ছে a কিউব বি কিউবের যে সূত্রটা আছে, সেই সূত্রটা বসিয়েছি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 513, হ্যাঁ। এখন a মাইনাস বি এর মান এখানে বসিয়ে দিলে, এখানে 27 প্লাস 27 প্লাস 9ab ইকুয়াল টু 501, আসলে শরীর খারাপ তো, 530, এবার 9ab ইকুয়াল টু 513 মাইনাস 27, এটা যে বিয়োগ করার পরে 486 কে 9 দ্বারা ভাগ করলে 54, হ্যাঁ। এভাবে আপনারা লিখতে পারেন। এটা গেল মান নির্ণয়ের অঙ্ক। আসলে লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, অবশ্যই আপনাদেরকে লিখিত পরীক্ষা আলাদা কাগজ দেওয়া হয়, সেখানে বাংলার টপ সিরিয়াল, আপনারা নাম্বার ওয়াইজ সিরিয়াল লিখবেন, 1 2 3 এইভাবে আপনারা সিরিয়াল মেনটেন করে উত্তর করার চেষ্টা করবেন। প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে ম্যাথ, তারপরে সাধারণ জ্ঞান, এইভাবে টার্ন বাই টার্ন আপনারা অ্যান্সার করলে হবে কি, যে পরীক্ষক উনি যখন খাতা দেখবেন তখন হচ্ছে খাতা দেখতে সুবিধা হবে, এবং তিনি বিরক্ত হবেন না। তিনি অবশ্যই মাথায় রাখবেন, পরীক্ষক বিরক্ত হলে কিন্তু আপনার নাম্বার কোন পাশ দিয়ে যে কমবে আপনি ঠিক পাবেন না, হ্যাঁ। যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং থাকে অনুচ্ছেদ, সেখানে নাম্বার কম দিতে পারে, কিন্তু আপনি এই সিরিয়ালি যদি পরীক্ষায় অ্যান্সার করেন তাহলে হচ্ছে আপনার মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে লিখিত পরীক্ষায় আহ, আরো কিছু ভুল হয়ে থাকে, সেইগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ওটা দিয়ে যে ও দেখেন হয়েছে যে অপাদানের তৃতীয়া, হ্যাঁ। এখানে আপনারা পুরোটা লিখতে পারেন যে অপাদানের তৃতীয়া বিভক্তি, হ্যাঁ। আবার সন্ধি বিচ্ছেদ এইভাবে আপনাদেরকে লিখে দিতে হবে, ভূ প্লাস ও, অমাবস্যা, এটা শুদ্ধ বানান ছিল। এই যে এই দেখেন, ও কিন্তু এই যে এখানে ভুল করছে। আমরা যদি মার্কিং করি, যে বানানের জন্য কিন্তু লিখিত পরীক্ষায় আপনাদের মার্ক কাটা যাবে। ও হচ্ছে গরল লিখতে যে গরলা লিখে ফেলছে, এটা একটা মানে দেখা যাচ্ছে যে অনেক সময় যদি প্রেশার থাকে, মাথায় যদি প্রেশার থাকে বা চাপ অনুভব হয়, তখন কিন্তু এই ধরনের ছোটখাটো ভুল হয়ে যায়। এই জন্য কনসেন্ট্রেট যত ভালো থাকবে তত পরীক্ষা ভালো হবে। এরপরে পটল তোলা, এর বাগধারা অর্থ মারা যায়। এখানে পরবর্তী মডেল টেস্টে আমি
করব যে বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন, হ্যাঁ, তখন হচ্ছে বাক্য লিখতে হবে, যেটা সাধারণত লিখিত পরীক্ষায় এসে থাকে। এরপরে এক কথায় প্রকাশ, সমাস নির্ণয়, এই যে পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস, এইভাবে কিন্তু লিখতে হবে লিখিত পরীক্ষায়। এইখানে দেখেন এই যে একটা প্যাস আছে যে মাই আঙ্কেল লুকস আফটার মি, এটা প্যাসিভ ফর্ম করতে হবে। এই দেখেন এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এই যে লুকস আফটার, এই গ্রুপ ভার্বস এর এই যে প্রিপোজিশনটা থাকে এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা সবসময় সাথেই থাকে। এই জন্য লুকড আফটার আর যে প্যাসিভ ভয়েস যে নিয়মে অনুযায়ী বাই, সে বাই বসেছে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। এই জন্য কিন্তু এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। আসলে সরি। এরপরে প্রশ্ন হচ্ছে আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি, বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ কি হবে? এখানে সাধারণত যে রুলস, ভয়েসের যে রুলস অনুযায়ী সেড টু থাকলে আগে দেখতে হবে যে সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, হ্যাঁ। ইনডাইরেক্ট আসলে শরীর খারাপ হয়, এখানে যদি পাস্ট টেন্স হয়, হ্যাঁ, এর পরেরটাও চেঞ্জ হয়ে যায়। এখানে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাঁ। তাহলে হবে হচ্ছে আই সেড টুর পরিবর্তে হবে হচ্ছে আই টোল্ড ইউ দ্যাট, এই ইনভার্টেড কমা উঠে যে দ্যাট হয়। ইউ, যেহেতু বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, যেহেতু এই যে সেড টু ইউ কে বুঝিয়েছে, এখানে ইউ হবে সাবজেক্ট। ইউ হ্যাড ডান ইউর ডিউটি। এরপর আরেকটি প্রশ্ন, যে দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, অতিরিক্ত কোনো কিছুতে মারা গেলে ফ্রম হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু কনফিউশন তৈরি করে। আর যদি রোগে মারা যায় তাহলে হচ্ছে অফ হয়। এরপরে প্রশ্ন, সে সাঁতার কাটতে জানে না। কেউ যদি কোনো কিছু না জানে তখন হচ্ছে কিভাবে হয়, হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা হবে। এটা অবশ্যই মাথায় রাখবে, এই প্রশ্নটা বিগত সালে অনেকবার এসেছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, ইট ইজ এ ভেরি নাইস সিনারি। এই যে এইখানে এই যে নাইস থাকার কারণে যে ভেরি এসেছে। এরপরে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাকে সিম্পল করতে হবে। এর রুলস অনুযায়ী যদি সো ডট ডট দ্যাট থাকে তখন হচ্ছে হয় হচ্ছে দ্য ম্যান ইজ টু, এই টু উইক টু ওয়াক। এরপরে টেক ওয়ান টু টাচ, অর্থ তিরস্কার করা, ফ্রেজের অর্থ সহ বাক্য রচনা করুন। এই যে এইখানে এই যে ও সম্পূর্ণ করতে পারেনি, এই জন্য 0.5 নাম্বার পেয়েছে, মানে 0.50। টেক ওয়ান টু টাস্ক, এর অর্থ তিরস্কার করা, এর সেন্টেন্স কিন্তু লিখতে হবে। দেখেন সেন্টেন্স হবে হচ্ছে মাই মাদার টুক মি টু টাস্ক ফর নট ক্লিনিং মাই রুম। এই জন্য আপনারা যদি অর্ধেক অংশ লেখেন তাহলে অর্ধেক মার্ক পাবেন, আর যদি সম্পূর্ণ অংশ লিখতে পারেন তাহলে সম্পূর্ণ মার্ক। এরপরে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্ন এই যে রম এর পূর্ণরূপী, রিড অনলি মেমোরি, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, 13তম সিটি কর্পোরেশন কোনটি, বগুড়া। এরপরে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এপ্রিল 26 মাসে দেশে কোন কার্ড চালু করেন এবং কত তারিখ? এই ধরনের প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একসাথে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা নিলে
আপনার 2 ধরনের প্র্যাকটিস হয়ে যাবে, আপনি যে কোনো পরীক্ষায় তখন আর কোনো ভয়ভীতি কাজ করবে না। আগামী পরীক্ষাগুলোতে এভাবে হবে। এরপরে আমরা এমসিকিউর অঙ্ক চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? এটা একদম সহজ একটি প্রশ্ন। দেখেন এখানে গসাগু 4 বলছে। গসাগু 4 যদি হয়, এখানে দুটি সংখ্যার অনুপাত, হ্যাঁ, গসাগু 4 মানে হচ্ছে দুটি সংখ্যার মধ্যে আহ, যে কমন যায় এরকম একটি সংখ্যাই কিন্তু সাধারণত গসাগু হয়। তাহলে আমরা 2x এবং 3x ধরে নিতে পারি। আমরা যদি একটু লিখে করি যে অনুপাত হচ্ছে 2x is to 3x, তাহলে গসাগু সাধারণত কমন জিনিস হয়। তাহলে x ধরলাম গসাগু, আর গসাগুর মানে দেওয়া আছে এখানে কত, এখানে 4। তাহলে এই যে আমাদের প্রশ্ন হচ্ছে বৃহত্তর সংখ্যাটি কত, তাহলে অনুপাত বড় কোনটি, 3, 3 ইন্টু 4 ইকুয়াল টু 12, এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তাহলে প্রশ্ন আমাদের উত্তর হচ্ছে বড় সংখ্যা 12। এই যে মানে একটু মাথা খাটালে অঙ্ক কিন্তু খুব সহজ, মাথা খাটালেই আপনারা অঙ্ক পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি কোণের মান তার পূরক কোণের মানে অর্ধেকের সমান, কোণটির মান কত? পূরক কোণ বলতে আমরা কি বুঝি, যে দুটি কোণের মান 90 ডিগ্রি হলে সেটাই হচ্ছে একটিকে অপরটির পূরক কোণ বলে। হ্যাঁ, তাহলে একটি কোণের মান আমরা এক্স ধরে নিলাম, একটি কোণের মান এক্স, অপর কোণের মান হচ্ছে 90 মাইনাস এক্স। হ্যাঁ, এখন হচ্ছে একটি কোণের মান তার পূরক কোণের মানে অর্ধেকের সমান, তাহলে একটি কোণের মান এক্স সমান সমান অপর কোণ 90 মাইনাস এক্স, কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে 2x 90 মাইনাস এক্স, এই পাশে থাকলো 2x মাইনাস এক্স ইকুয়াল টু 90, সরি প্লাস হবে যেহেতু এ পাশে এসেছে, তাহলে 3x ইকুয়াল টু 90, অর্থাৎ x ইকুয়াল টু, এই যে 3 দ্বারা 90 ভাগ করলে 30, আমাদের উত্তর হচ্ছে 30। তাহলে সহজ না আসলে, অঙ্কের বেসিক জানা থাকলে অঙ্ক কখনোই আপনাদের কাছে কঠিন মনে হবে না। তাহলে 30 আমরা পেয়ে গেলাম। এরপরে প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? এটা সূত্র যদি জানা থাকে তাহলে এক চান্সে পাওয়া যাবে। এর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে সূত্র অনুযায়ী n এর মান দেওয়া আছে 100, 100 প্লাস 1 বাই 2, এই 2 টু কেটে গেলে 50, এবার 50 মাইনাস 101, 101, তাহলে হবে হচ্ছে 5050। এই দেখেন এটাই কিন্তু উত্তর আছে। এরপরে কি দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু সি হলে a কিউব বি কিউব প্লাস 3ab সমান কত? এগুলো আসলে সহজ জিনিস, আমরা জানি a কিউব প্লাস বি কিউব 3abc, আমরা আগে সূত্র বসাই দিই, a কিউব প্লাস 3abc, সরি এখানে তো সি হবে না, প্লাস বি, এখানে মাইনাস হবে। এই দেখেন আমিও একটু অসতর্কতার কারণে যে ভুলটা করছি, সূত্র কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোথায় মাইনাস কোথায় প্লাস হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা যদি মান বসিয়ে দিই 3 কিউব মাইনাস 3abc প্লাস 3abc, তাহলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে সি কিউব। এটাই হচ্ছে উত্তর।
এইভাবে আপনাদের করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে উৎপাদক দেয়া আছে, উৎপাদক আমরা কিভাবে করতে পারি? আমরা উৎপাদক কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আসলে পরীক্ষার হলে কিন্তু এত ডিটেলস করার সুযোগ কম পাবেন এবং প্রশ্নই আপনাদেরকে করতে হবে, এই জন্য জায়গার সংকটও কম। সেই ক্ষেত্রে আপনারা পেন্সিল ব্যবহার করতে পারেন, যাতে বারবার পেন্সিল দিয়ে করে রবার দিয়ে মুছতে পারেন, অথবা যদি আপনাদের ভালো প্র্যাকটিস থাকে তাহলে অল্প জায়গার মধ্যেই আপনারা করতে পারবেন। এই দেখেন এ মাইনাস বির এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে এটা। এই যে এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিচ্ছি, যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে এখানে, সরি এটা হবে না। এখন আমাদেরকে মিলাতে হবে উত্তরের সাথে, এই যে এটা এটা মিলতেছে, তাহলে এটা হচ্ছে উত্তর। এভাবে আপনাদের করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে দুটি অংশ বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বারা স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এটা আসলে বিস্তারিত করতে গেলে একটু সময় লাগবে। আপনারা এই ক্ষেত্রে অপশন টেস্ট করবেন। কিভাবে অপশন টেস্ট করবেন? যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বারা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, হ্যাঁ, আর অঙ্ক দুটির যোগফল 12, এই যে 7 আর 5 12। এখানে আমরা কিভাবে অপশন টেস্ট করতে পারি? আমরা যেটা উত্তর ওইটা দিয়ে করি, তাহলে আমাদের অল্প সময় হয়ে যাবে। এই যে আমরা যদি স্থান বিনিময় করি 93 আর আছে 39, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কত বৃদ্ধি পাচ্ছে? স্থান বিনিময় করলে 39কে আমরা এই যে স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাচ্ছে, আবার 3 আর 9 যোগ করলে 12 হয়, তাহলে আমাদের শর্ত পূরণ হলেই এটাই আমাদের উত্তর। এটা হচ্ছে অপশন টেস্ট করে উত্তর বের করে নিলাম। পরবর্তী হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? এটা একটু বোঝার বিষয়। এটা হচ্ছে আমাদেরকে প্রথমে একটা চিত্র আঁকতে হবে। এটা কেন্দ্র, এটা আমরা মনে করি জ্যা, এই জ্যা হচ্ছে টোটালটা হচ্ছে 24 মিটার, ঠিক আছে। এখন কেন্দ্র থেকে জ্যা এর উপর একটা লম্ব আঁকলাম। এবার এখানে প্রশ্নে বলা হয়েছে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান হচ্ছে 13 বা 13। এবার আমাদেরকে আর কি কি দেওয়া আছে? যার মান আমরা 24 পাইছি টোটালটা, তাহলে এর অর্ধেক কত হবে? এর অর্ধেক হচ্ছে 12। এখন আমাদেরকে বের করতে হবে এই মান, এই মানকে আমরা এক্স ধরে নিই, হ্যাঁ। এখন এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, দেখেন সমকোণী ত্রিভুজের সূত্র আমরা কি জানতাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, যে লম্ব বাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমরা যদি ওই সূত্রে ফেলাই তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 144 169 আবার এক্স স্কয়ার 169 144, এখানে হবে 25। এবার শুধু এক্স সমান সমান 225, তাহলে এক্স এর মান হচ্ছে 5, এইখানে সমান সমান হবে হচ্ছে 5। এইভাবে আপনারা বুঝে বুঝে করলে সহজ হবে। এই দেখেন আমাদের উত্তর কি আছে? উত্তর আছে 5। এবার 46 নম্বর অঙ্ক। 46 নম্বর অঙ্ক এই দেখেন খুব সহজেই করা যায় একটা ট্রিক্স এর মাধ্যমে। এই যে দশমিকের পরে কয়টা আমাদের সংখ্যা আছে, আমরা টোটাল গুণ কিভাবে সংক্ষেপে করতে পারেন, হ্যাঁ, এটা একটু শর্টকাট, তারপর বিস্তারিত দেখাচ্ছি। এই যে 1 2 দশমিক পরে একটা দুইটা, আবার দশমিক পরে একটা দুইটা, তাহলে টোটাল হচ্ছে 4টা, আবার দশমিক পরে কয়টা? একটা, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 5টা। তাহলে আমাদের দশমিকের পরে 5টা ঘর হবে, তাহলে কত হবে? 1 2 3 4 5টা, 5টা ঘর আমরা পেয়ে গেলাম। এবার আমরা সবগুলো গুণ করব, যে 8 দুগুণে 16, 4 16 64। এই যে দশমিক পরে 5টা ঘর এবং যে গুণ করে যে মানটা পেলাম আমরা সেটা বসিয়ে দিলাম, আগে 3টা শূন্য। এটা হচ্ছে শর্টকাট। আর আপনি যখন বিস্তারিত করতে যাবেন তখন এইভাবে ভেঙে নিতে পারেন,
যে একটা দশমিকের পরে ১ ঘর থাকার জন্য ১০, এরপরে দশমিকের পরে ২ ঘর থাকার জন্য ১০০, আবার দশমিকের পরে ২ ঘর থাকার জন্য ১০০। এবার এইভাবে আপনারা করতে পারেন যে ৬৪ এখানে আসবে হচ্ছে কয়টা শূন্য, ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫, তাহলে আমাদের ৫টা শূন্য হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে লেখেন ০০০৬৪। এভাবে লিখিত পরীক্ষার ক্ষেত্রেও এভাবে করা যায়। এটা আমাদের চলে গেল। এরপরে প্রশ্ন হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১২ কিলোমিটার ও ৪ কিলোমিটার, নদীপথে ৩২ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এটাও কিন্তু সহজ আহ, বলা যায়, কারণ এই ধরনের প্রশ্ন লিখিত এমসিকিউ সব ধরনের পরীক্ষাতে আসে। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ ১২ কিলোমিটার, এই যে নদীপথে ৩২ কিলোমিটার, তাহলে নদীপথে মানে স্রোতের অনুকূলে যখন অনুকূল গতিবেগ গতিবেগ সবসময় যদি লঞ্চের গতিবেগ এবং স্রোতের গতিবেগ থাকে তাহলে হচ্ছে যোগ হবে। আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি, হ্যাঁ। অনুকূল গতিবেগ সবসময় যোগ হয় ৪, তাহলে হচ্ছে ১৬, টোটাল গতিবেগ ১৬। আমরা সূত্র জানি, যদি যে সময় যদি বের করতে হয় তাহলে হচ্ছে দূরত্ব বাই বেগ। আবার যদি বেগ বের করতে হয় তাহলে দূরত্ব বাই সময়, হ্যাঁ। আর যদি দূরত্ব বের করতে হয় তাহলে সময় ইনটু বেগ। এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যদি বসিয়ে পাই যে টোটাল দূরত্ব হচ্ছে ৩২ ইনটু ১৬ হচ্ছে ২ ঘন্টা হচ্ছে আমাদের যাওয়ার সময়। এবার আবার পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এবার পুনরায় ফিরে আসলে হচ্ছে স্রোতের প্রতিকূলে, তাহলে লঞ্চের বেগ তখন বিয়োগ হবে, লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হলে থাকবে হচ্ছে ৮। এখন আবার আমরা ভাগ করব ৩২/৮, আমরা কত সময় পাবো? ৪ ঘন্টা। এখন টোটাল আমরা যদি যোগ করি তাহলে ৪ আর ২ ৬, ৬ ঘন্টা। তাহলে যাওয়া এবং আসার আমাদের টোটাল সময় ৬ ঘন্টা। এইভাবে আপনারা আসলে অঙ্ক বুঝলে কোনো কিছুই না, এমসিকিউতে এই ধরনের সহজ অঙ্কগুলোই আসে, কিন্তু আমাদের এই ভয়ের কারণেই আমরা আসলে পারি না। এই আমি চাই যে যাতে সবার ভীতি দূর হোক। আচ্ছা, এরপরে ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? আমাদের হচ্ছে নতুন কতজন শ্রমিক লাগবে, হ্যাঁ। আমাদের শ্রমিকের কথা বলেছে, তাহলে আমাদের কি করতে হবে? ১৪, আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ১৪ দিনে আহ, উম, কাজটি শেষ করে ২৫ জন শ্রমিক, ২৫ জন শ্রমিক, হ্যাঁ। তাহলে একদিনে যদি এই কাজটি শেষ করতে হয় তাহলে বেশি লাগবে, সেই কারণে আমরা গুণ দিলাম। আবার আমাদের কি বলেছে যে ১০ দিনে কাজটি শেষ করতে হবে, তাহলে একদিনে যদি বেশি লাগে তাহলে ১০ দিনে শেষ করতে হলে কম লাগবে। ২৫ ইন্টু ১০, আবার কাটাকাটি করি ২, ৫, আবার ২, ৭, ৫ ৭ ৩৫। তাহলে পূর্বে আমাদের জনবল কত ছিল? ২৫। তাহলে এখন বিয়োগ করার পরে আমাদের এক্সট্রা জনবল লাগছে ১০ জন, তাহলে নতুন আমাদের ১০ জন জনবল লাগবে। এই যে এখানে দেখেন ১০ জন। এরপরে যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এটা খুব কমন একটি জাতীয় অঙ্ক, এটা লিখিত এমসিকিউ সব ধরনের পরীক্ষাতে আসে। এটা শর্টকাটেও করা যায় এবং বড় করে করা যায়। আমি একটু বিস্তারিত বুঝিয়েই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে বিস্তারিত না জানলে আপনারা বিস্তারিত জানলে আপনারা শর্টকাট করতে পারেন, আর বিস্তারিত না জানলে শর্টকাট করা যাবে না। তাহলে হচ্ছে 25% বৃদ্ধিতে, 25% বৃদ্ধিতে তেলের মূল্য হয় ১০০ প্লাস
25, 125 টাকা ধরলাম, হ্যাঁ। এরপরে আমাদের কি বলছে যে শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। অনেক বইতে অনেক ধরনের আছে, আমি আমি একটা পদ্ধতি বলছি যে 125 টাকায় আহ, তেলের ব্যবহার তেলের ব্যবহার কমাতে হবে 25 টাকা। 1 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 25/125, এবং শতকরা যেহেতু বলছে তাহলে 100 টাকায় তেলের ব্যবহার কমাতে হবে 125। এখানে কাটাকাটি করেন, 5, 5, 20-এ 100, তাহলে এই 20%ই হচ্ছে আমাদের তেলের ব্যবহার কমাতে হবে, তাহলে 20%, হ্যাঁ। এটা হচ্ছে একটু বিস্তারিত জেনে। আর যদি শর্টকাটে আরেকটা আছে, শর্টকাট হচ্ছে যে 25 ডাইরেক্ট 25 × 100, আর হচ্ছে 100 + 25, তাহলে এটাও শর্টকাটে এইভাবে হচ্ছে শর্টকাট নিয়ম, কিন্তু কখনোই আপনারা শর্টকাট শিখবেন না, ঠিক আছে। শর্টকাটের জিনিসটা আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে যখন 25% বৃদ্ধি পায়, হ্যাঁ, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, এই জিনিসটা যখন হয় তখন এইখানে হবে হচ্ছে প্লাস, যে বৃদ্ধি পেলে। আর যখন 25% কমে তখন এইখানে হয় মাইনাস। এটা হচ্ছে শর্টকাটের নিয়ম। আর তখন এই এই শতকরা কত বাড়ালে তেলের খরচ কমবে না, এরকম আর কি একটু ডিফারেন্স থাকে, এইটুকু চেঞ্জ থাকে, দুই ধরনের প্রশ্ন। আর এটা হচ্ছে জাতীয় মুখস্থ জিনিস রাখতে হবে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে হচ্ছে পরিকেন্দ্র। এটা চিত্রের মাধ্যমেও বুঝতে পারেন। এই যে একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজটা যদি দেখি, তাহলে এই ত্রিভুজের কি বলছে, ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক, এই যে বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক, এটাই হচ্ছে পরিকেন্দ্র। এরপরে কোন ত্রিভুজের মধ্যমা, আরেকটা প্রশ্ন আছে, একই প্রশ্ন আমি স্টার্ট দিছি, এটা কিন্তু প্রায় পরীক্ষাগুলোতে এসে থাকে, যে কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে, তাকে বলে ভরকেন্দ্র, মধ্যমা তিনটি। সরি, এখানে মনে হয় চিত্রটা উল্টে গেছে, এই জন্য কনফিউশন আছে, যে কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, আচ্ছা, লম্ব দ্বিখণ্ডক, বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক। এই যে পরিকেন্দ্র চিত্রটা এরকম হবে খুব সম্ভবত, আমার একটু ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক, এই যে এখান থেকে যেটা টানবো, এই যে যে লম্ব দ্বিখণ্ডক হলো, এই কোণা থেকে যেটা টানলাম এটা লম্ব দ্বিখণ্ডক, এই কোণা থেকে যেটা টানলাম, এই যে যে বিন্দুটা হলো, এটা হচ্ছে পরিকেন্দ্র। আর হচ্ছে এটা ত্রিভুজের বাহুগুলোর মধ্যমা তিনটি, এটা হচ্ছে মধ্যমা, হ্যাঁ, এটাই হচ্ছে ভরকেন্দ্র। এই দুইটা একটু মনে হচ্ছে আমার কাছে একটু, আমারই প্যাচ বেঁধে গেছে, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল, তো একটু যদি ভালো করে না জানেন তাহলে কিন্তু বেশি প্যাচ বেঁধে যাবে। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করছি। আমার দেখেন যে এক অঙ্কের জন্য কিন্তু আমার নিজের নোট খাতা রয়েছে। আপনারা কিন্তু অঙ্কের জন্য অবশ্যই এরকম নোট খাতা তৈরি করে রাখবেন। আমার ধরেন 2 বছরের যত অ্যাসাইনমেন্ট নোট খাতার মধ্যে রয়েছে। জ্যামিতি ত্রিভুজ, হ্যাঁ, পেয়ে গেছি, ভরকেন্দ্র, হ্যাঁ। এই দেখেন, এই যে কনফিউশনে পড়ে গেছিলাম, বলেছি যে ত্রিভুজের বাহুর পরিসীমার উপর অঙ্কিত লম্বটা ত্রিভুজের অভ্যন্তরে যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে, এই যে পরিকেন্দ্র। এই দেখেন আমি যেটা কনফিউশনে পড়েছিলাম, না আমার প্রথমটা কিন্তু ঠিক ছিল, যে এটাই পরিকেন্দ্র, হ্যাঁ। আর ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা।
এটাই হচ্ছে ভর কেন্দ্র। তাহলে দেখেন এই চিত্রের সাথে মিল আছে। এই জিনিসটা হচ্ছে চিত্র এঁকে এঁকে অবশ্যই আপনারা এভাবে পড়বেন বা নোট করার চেষ্টা করবেন। দেখবেন যে অনেক উপকৃত হবেন। এই দেখেন আমার যে জিনিসগুলো পড়তাম বা করছি আমি এভাবে লিখে রাখছি। আর অঙ্ক হচ্ছে আমার খুব ভালোবাসার একটা সাবজেক্ট। ছোটবেলা থেকেই সায়েন্স নিয়ে পড়তাম তো অঙ্ক আমার খুব প্রিয় ছিল। সে কারণেই হচ্ছে আহ, এই ভালোবাসার ডায়েরিতেই অঙ্ক নোট করে রেখেছি। হ্যাঁ, এভাবে আপনারা এই করে রাখবেন, নোট করবেন। এটা গেল। এরপরের অঙ্কটা হচ্ছে পিতা পুত্রের অঙ্ক। পিতা ও দুই পুত্রের গড় বয়স 20 বছর। 2 বছর পূর্বে পুত্রের গড় বয়স ছিল 12 বছর। পিতার বর্তমান বয়স কত? এটাও সহজ অঙ্ক। এই দেখেন কিভাবে বের করবেন যে পিতা ও দুই পুত্রের গড় বয়স। তাহলে তিনজনের গড় বয়স হচ্ছে 3 × 20 হচ্ছে 60 বছর টোটাল। এবার 2 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 12। তাহলে 2 বছর পূর্বে 12 × 24, 2 বছর পূর্বে, তাহলে 2 বছর পরে দুইজনের 4 বছর যোগ হবে, তাহলে হচ্ছে 28। এবার 60 থেকে 28 বিয়োগ করলে থাকবে হচ্ছে 32। এটাই উত্তর। তাহলে এমসিকিউ দেখছেন প্রশ্ন, এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু খুব বেশি বড় হয় না। এই যে 10 থেকে 20তম গ্রেডের মধ্যে এগুলো একটু মাথা খাটালে আপনি পারবেন। এরপরে x+y = 7 এবং xy = 10 হলে x - y² এর মান কত? এইখানে দেখেন আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিই যে এমন দুটি সংখ্যা নিতে হবে যা যোগ করলে 7 হবে এবং এমন দুটি সংখ্যা গুণ করলে 10 হবে। তাহলে কি হতে পারে? 5 এবং 7, 5 দুগুণে 10, আর 5 আর 2 যোগ করলে 7। এবার এই 5 মাইনাস 2 করলে 3 হয়, 3 স্কোয়ার করলে হচ্ছে 9। কি মুখে মুখে বোঝা গেল না? তাহলে আমরা একটি সংখ্যা ওই যে 5 পেয়ে গেছি, আরেকটি সংখ্যা 2, এক্স ও ওয়াই এর মান বসে দিলাম, স্কোয়ার করতে হবে, তাহলে 3 স্কোয়ার এর মান 9। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। বিস্তারিত হচ্ছে সূত্র। আপনি এই যে এখানে যে সূত্র বসালে হবে স্কোয়ার মাইনাস 4xy। এটাও আমরা বসাই করে দেখি যে 7² - 4 × 10, 4 9 40। এটাও 9। দেখছেন আপনি যেভাবেই করেন, আপনি যত বিস্তারিত জানবেন তত শর্টকাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিস্তারিত না জানলে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। পরবর্তী সংখ্যা, পরবর্তী এটাও সহজে দেখেন। x - 1/x = 2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? এই যখনই এই যে দুইটা পাওয়ার থাকে তখন যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে প্রথমবার আমাদেরকে প্লাসের সূত্র নিয়ে করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনারা ভেঙে নেবেন যে 1/x। এখন আমরা সূত্র বসাই যে x² 1/x² মাইনাস 2 1/x। এটা কেটে যায় বলে 1 হয়। হ্যাঁ, আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেক্সট, যেহেতু পরের বার আমরা এটা সূত্র নেব a² - b² এর সূত্রই আরেক দুইটা সূত্র আছে। হ্যাঁ, আরেকটা সূত্র যখন নেব তখন হচ্ছে আমরা মাইনাসের সূত্রটা নেব। যে সূত্রের ই প্লাস 2x 1/x, এই যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা দিয়েছি, আর যে এখানে 2 ছিল সেই 2টা এখানে দিয়েছি। এখানে আমরা মান বসিয়ে দিই ডাইরেক্ট। মান তো আমাদের 2 আছে, স্কোয়ার প্লাস 2 4 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 6 হোল স্কোয়ার মাইনাস 2 3 6 মাইনাস 2 = 3 4। এটা হচ্ছে উত্তর। এইভাবে আসলে আপনি সূত্র যখন জানবেন তখন কোনো কিছুই আপনার আটকে থাকবে না। যাই হোক, এই অঙ্কগুলো ছিল। এরপরে দেখি আর কি বোঝানো যায়। আর এমসিকিউ দাগানোর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, অবশ্যই বাংলা এবং সাধারণ জ্ঞান আগে দাগাবেন।
এরপরে ইংলিশ ধরবেন, তারপরে হচ্ছে ম্যাথ। ম্যাথ অবশ্যই শেষে ধরবেন। ম্যাথ প্রথমে ধরলেই আপনি যতই পারা জিনিস হোক, একবার যদি আটকে যান মাথা এলোমেলো হয়ে যাবে, পরবর্তীতে পুরো পরীক্ষাটাই আপনার খারাপ হবে। তাহলে বাংলা পুষ্প সরব কোন সমাস? এটা তৎপুরুষ সমাস। এগুলো তো আসলে আহ, মুখস্থ জিনিস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়লাস। মৌলিক শব্দ গোলাপ। এই যে সন্ধি বিচ্ছেদ, এগুলো হচ্ছে প্র্যাকটিস। আপনি যত লিখে লিখে প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হবেন। হ্যাঁ, এই যে গৃহদেব উপন্যাসের প্রধান দুটি চরিত্র সুরেশ ও অচলা, এইগুলো কিন্তু প্রায় পরীক্ষা আসে, যে চরিত্রগুলো। এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি যখন মডেল টেস্ট পরীক্ষাগুলো নিই, তখন যে ধরনের প্যাটার্নের প্রশ্নগুলো এসে থাকে সেইগুলোই এখানে দেওয়ার চেষ্টা করি, এবং যেগুলো বেশিবার এসেছে সেগুলো মডেল টেস্ট পরীক্ষায় দিয়ে থাকি। হ্যাঁ, এরপরে যে ইংলিশ, ইংরেজির স্পেলিং আছে। যাই হোক, এগুলো আসলে আপনাদেরকে কিছু রুলস আছে। এই যে এইখানে যেমন আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, এটা কেন হলো? এটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে একই সেন্টেন্সে দুইটি সাবজেক্ট, দুটি ভার্ব থাকলে প্রথম ভার্বের পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। এই যে পেন থ্রু দ্য ওয়ার্ড শব্দটি কেটে দাও, এটার অর্থ এই যে আই স এ বেগার, এ ওয়ান আইড, ওয়ানের আগে এ বসে। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। এই যে এখানে হচ্ছে জেন্টেল, রুড। জেন্টেল মানে ভদ্র, রুড মানে অভদ্র, এরকম বোঝায়। হ্যাঁ, অ্যান্টোনিম। আর এই যে ট্রানজিটিভ, মাদার লাভস মি, এখানে ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। যে সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটি সকর্মক হয়, ট্রানজিটিভ ভার্ব হয়। এই জিনিসগুলো আসলে, আর সাধারণ জ্ঞান তো মুখস্থ জিনিস। এগুলো অনেক সময় বিগত সালের যে প্রশ্নগুলো আসে সেগুলো দিয়েছি, এগুলোর মধ্য থেকে থাকে এবং সাম্প্রতিক এর মধ্য থেকে থাকে। যাই হোক, এই ছিল আমাদের জব সলিউশন মডেল টেস্ট 5 এর ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করেছি। আসলে আমি একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ, তার পরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করছি, বা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সকলে আসলে চাকরি পরীক্ষার দিন যত যাচ্ছে তত প্রস্তুতি আহ, উম, কঠিন হচ্ছে, বা প্রতিযোগিতা কঠিন হচ্ছে। হ্যাঁ, কারণ আপনি নিয়মিত যত পড়াশোনা করবেন আপনার প্রস্তুতি তত ভালো হবে। এই জন্য বাংলা এবং ইংরেজি, গণিত সব বিষয়ে প্রতিটা সাবজেক্টই গুরুত্বের সাথে দেখা উচিত। আর বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন। যত বেশি মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের প্রস্তুতি তত তত ভালো হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।